আওয়াজটা ছিল সৌর্য দলের দলপতি অরেন্দ্র সৌর্যের। এবার অরেন্দ্রর দিকে তাকিয়ে ধ্রুপদ অনন্ত একটা কুট হাসি হাসলেন। তিনি বললেন, অরেন্দ্র, মনে হয় আপনার এই অমৃতধারা সবচেয়ে বেশি দরকার। আমাদের নাতিদের থেকেও তো আপনার ছেলে বিক্রমের শক্তি কম, তারই তো শক্তি চক্র বাড়ানো বেশি দরকার। এরপর তো না হলে রাজ্য ছাড়া হবে। অনন্তর কথা শুনে মৃন্ময় হাসতে শুরু করলেন। তাদের সবার হাসিতে তালা লাগিয়ে দিয়ে অরেন্দ্র বললেন, অনন্ত, যদি তুমি অমৃতধারা সত্যি সত্যি চাও তাহলে এর থেকেও বেশি দাম বলো। আমি তাহলে আর দাম বাড়াবো না, কথা দিচ্ছি। অরেন্দ্রর কথা শুনে অনন্ত আর মৃন্ময় দুজনেই চুপ হয়ে গেলেন। এরা দুজনে মিলে কেবল অরেন্দ্রর সময় নষ্ট করার জন্য নিলামের দাম বাড়াচ্ছিলেন। ওনারা এইভাবে অরেন্দ্রর প্রতি নিজেদের শত্রুতা দেখাচ্ছিলেন। এই দুজনের চালবাজি অরেন্দ্র ধরে ফেলেছিলেন, কিন্তু এখন তিনি এইসবের থেকে বিক্রমের শক্তিচক্রের ব্যাপারে বেশি চিন্তিত ছিলেন। অন্য কিছুর তোয়াক্কা না করে অমৃতধারা কেনার জন্য এই দাম দিতে রাজি ছিলেন। অনন্তর মনোভাব দেখে লোহিত দলের নেতা মৃন্ময়ও অমৃতধারার দাম বাড়ানো বন্ধ করে দিলেন। অরেন্দ্রর পরে আর কেউ দাম বাড়ালো না। তাই এবার সৌরিনী নিজের মাতাল করা কণ্ঠে বলতে শুরু করলো, সৌর্য দলের নেতা অরেন্দ্র অমৃতধারা 40,000 স্বর্ণ মুদ্রায় কিনতে চান। কেউ কি এর থেকেও বেশি দাম বলতে চান? সৌরিনীর কথা শুনেও কেউ কোনো শব্দ করল না। তাই সৌরিনী বলল, ঠিক আছে, তবে অমৃতধারা সৌর্য দলের নেতা অরেন্দ্রর হলো। অনেক শুভেচ্ছা তাকে। সৌরিনী নিজের হাতে থাকা ছোট্ট কাঠের হাতুড়ি দিয়ে অমৃতধারা রাখা টেবিলটার উপর দুবার ঠুকলো। অর্থাৎ অমৃতধারা বিক্রি হয়ে গেছে। এখন সমস্ত হলে আলোর ঝলকানি। বিক্রম ভাবল, ভাগ্যের কি পরিহাস, এত কাণ্ড কারখানা করার পরে অমৃতধারা ঘুরে ফিরে তার কাছেই এলো। এই পরিস্থিতিতে বিক্রম হাসবে না কাঁদবে ঠিক করে উঠতে পারল না। সে এখন যে স্বর্ণমুদ্রা পাবে সেটা তো তার বাবারই স্বর্ণমুদ্রা। সৌরিনী আবার নিজের হাত তুলে বলল, পরবর্তী নিলামের জন্য সবাই প্রস্তুত হয়ে যান। সৌরিনী এবার হাতে তুলে নিল সবুজ রঙের বড়ি। সবাইকে দেখিয়ে বললেন, এর মধ্যে রয়েছে দ্বিতীয় স্তরের জাদুবিদ্যা হ্যারিকেন চান্ট। শক্তি ব্যবহার করার জন্য একজন যোদ্ধাকে সারা জীবন চেষ্টা করতে হয়। শক্তি ব্যবহার করতে হয় বিভিন্ন জাদুবিদ্যা বা অলৌকিক বিদ্যার মাধ্যমে। কারো কাছে যদি এই অলৌকিক বিদ্যা না থাকে তাহলে যতই বড়ি খাক বা অমৃতধারা ব্যবহার করুক তার শক্তি কোনো কাজে লাগবে না। তাই সৌরিনীর হাতে থাকা এই বস্তু, যার মধ্যে রয়েছে অলৌকিক বিদ্যা, একে সবাই পেতে চাইবে। এখন দেখার বিষয় এর দাম কত হবে। নিলাম ঘরের সব লোকের দৃষ্টি ওই সবুজ রঙের বড়িটার উপর ছিল। অরেন্দ্রর পক্ষে এই নিলামে অংশগ্রহণ করা সম্ভব ছিল না। বিক্রম নিজের মনে মনে বলল, আচ্ছা, ক্লাস 2 এর হাই লেভেল বিদ্যা যে কোনো সাধারণ অলৌকিক বিদ্যার চাইতে অনেক ভালো। দেখি এবার নিলামে কে জেতে। বিক্রমকে এত চিন্তা করতে দেখে আংটিতে বসে থাকা বিদুর বলে উঠলেন, এর মধ্যে এমন কি বিশেষ আছে? এটা তো একটা সাধারণ ক্লাস 2 এর হাই লেভেল বিদ্যা। বিদুরের কাছে এসব শক্তি কিছুই নয়। কিন্তু আচার্যর মুখ থেকে এই কথা শুনে বিক্রম বলল, আপনার এটাকে নর্মাল টেকনিক মনে হলো? এর মধ্যে বিশেষ কোনো ব্যাপার নেই? বিক্রম মনে মনে বলল, আচার্যর সাথে এই ব্যাপারে কথা বলা আর দেওয়ালের সাথে কথা বলা একই ব্যাপার। নিজেকে কি মনে করে কে জানে। বিদুর বিক্রমের মনের ভাব বুঝতে পেরে তাকে বললেন, আমার মনে হয় এসব বাজে জিনিসে মন না দিয়ে নিজের ট্রেনিং এ মন দাও। তোমার জন্য ওটাই মঙ্গল। যেদিন তুমি একলব্য উপাধি পাবে সেই দিন তোমাকে বলবো সত্যিকারের হাই লেভেল অলৌকিক বিদ্যা কেমন হয়। বিক্রম এবার বলল, আশা করি খুব তাড়াতাড়ি একলব্য উপাধি পেয়ে যাব। সৌরিনী হালকা হেসে বলল, হ্যারিকেন চান্ট বিদ্যার নিলাম শুরু হলো 2 লাখ স্বর্ণ মুদ্রা দিয়ে। সৌরিনীর কথা শুনে নিলাম ঘরে সবাই চুপ হয়ে গেল, কারণ ওখানে যারা বসেছিল তাদের কারোই এত স্বর্ণ মুদ্রা নেই। সৌরিনী যে দাম দিয়ে নিলাম শুরু করেছে সেটা শুনে বিক্রম মনে মনে বলল, সৌরিনীর কাউকে খুন করার জন্য অস্ত্রের দরকার নেই, ওর কথা বলার ধরনই যথেষ্ট। নিলামের কি দারুণ সূত্রপাত। একেবারে সোজা 2 লাখ স্বর্ণ মুদ্রা। এ তো সৌর্য দলের গোটা বছরের আয়ের সমান। এই নিলামের শুরুর দর শুনে উভয় দলের নেতা বিস্মিত হয়ে গেলেন। তবে তারা কেউ এটাও অস্বীকার করতে পারলেন না যে হ্যারিকেন চান্ট বিদ্যা এমন জিনিস যে কিনবে সে নিজে ব্যবহার করতে পারবে, আর তাছাড়া সময় মতো আরো উঁচু দামে বিক্রিও করতে পারবে। এখনো নিলামে 2 লাখ স্বর্ণ মুদ্রার বেশি দাম কেউ বলেনি। কারোর মুখে কোনো আওয়াজ নেই দেখে সৌরিনী মনে মনে বলল, আমি জানি
আমি জানি আপনারা এখন চুপ করে আছেন, কিন্তু হ্যারিকেন চান্টের মতন হাই লেভেল বিদ্যার জন্য জীবনের শেষ সঞ্চয়টুকু উজাড় করে দিতে রাজি হয়ে যাবেন। সৌরিনী যখন এইসব ভাবছিল, তখন ভিড়ের মধ্যে মধ্যবয়স্ক টাক মাথার এক ভদ্রলোক বলে উঠলেন, 2,10,000 স্বর্ণ মুদ্রা। অরেন্দ্র এই দাম বলা লোকটার দিকে তাকিয়ে দেখলেন, ভদ্রলোক একজন ব্যবসায়ী। ইনি মেসিডোরিয়া শহরে অস্ত্রের ব্যবসা করেন। যদিও 3 দলের নেতার মতন ক্ষমতাশীল নন, তবুও ভালোই ক্ষমতা রয়েছে। এই অস্ত্রের ব্যবসায়ীর পরে আরেকজন বললেন, 2,30,000 স্বর্ণ মুদ্রা। সবাই দেখল এই মেসিডোরিয়া শহরের আরেকজন শিল্পপতি। ইনি ওষুধের ব্যবসায়ী। ওষুধের ব্যবসায়ীর দিকে অস্ত্রের ব্যবসায়ী আরেকবার দেখলেন, তারপর চিৎকার করে বললেন, 2,40,000। এটা শুনে নিলাম ঘরে সবাই হাততালি দিতে শুরু করলো। দুজন শিল্পপতি যখন একে অপরের দিকে তাকাচ্ছিলেন, তখন ঘরে প্রতিধ্বনিত হলো, 3 লাখ। সবাইকে অবাক করে এই দাম দিতে চাইলেন অনন্ত দলের নেতা ধ্রুপদ অনন্ত। 3 লাখ স্বর্ণ মুদ্রা চারটিখানি কথা নয়। সবাই জানে মেসিডোরিয়া শহরে আর দুটো দলই আছে যে এই দামকে টক্কর দিতে পারবে, সূর্য দল আর লোহিত দল। লোহিত দলের নেতা এবার দাম বললেন, 3,50,000। এটা শুনে অনন্ত বললেন, 3,70,000। এইবার লোহিতেরও আবার শোনা গেল, 3,80,000। মৃন্ময়ের দাম শুনে ধ্রুপদ লাগাতার জিনিসটার দাম বাড়িয়ে গেল। এইভাবেই ক্রমশ হ্যারিকেন চ্যান্টের দাম বেড়েই চলল। কিন্তু মৃন্ময় শেষ 4,30,000 স্বর্ণ মুদ্রা দাম বলার পর চুপ হয়ে গেল, কারণ এর থেকে বেশি দাম বললে লোহিত দল আর্থিক সমস্যায় পড়ে যেত। তারপর অনন্ত আরেকবার মৃন্ময়ের দিকে রাগী চোখে তাকিয়ে চিৎকার করে বললেন, 4,50,000 স্বর্ণ মুদ্রা। 3 দলের মধ্যে সূর্য দল আর লোহিত দলের কাছে ক্লাস 2 এর মিডিয়াম বিদ্যা রয়েছে, কিন্তু অনন্ত দলের কাছে কেবল ক্লাস 2 এর লো লেভেল বিদ্যে রয়েছে। সেই কারণেই নিলামের সময় অনন্ত দলের নেতা ধ্রুপদ অনন্ত যে কোনো মূল্যে ক্লাস 2 এর হাই লেভেলের বিদ্যা হ্যারিকেন চ্যান্ট অর্জন করতে চায়। তারপর নিলাম হলের সবাইকে অবাক করে দিয়ে আবারও নিলামের জন্য একজন ডাক দিলেন শক্তিশালী কণ্ঠে, 5 লাখ। কে এত স্বর্ণ মুদ্রা দাম দিতে চাইলো এটা জানতে সবাই মুখ চাওয়াচাওয়ি করতে শুরু করলো। এই কণ্ঠটা ছিল অরেন্দ্র। সৌরিনী হেসে উঠল। সৌরিনীর হাসি দেখে বোঝা গেল সে অরেন্দ্রর চাল ধরে ফেলেছে। অরেন্দ্র নিলামের দাম বাড়িয়ে দেওয়ায় অনন্ত তেলে বেগুনে জ্বলে উঠলেন। নিজের সম্মান রক্ষার্থে না চাইতেও তিনি বললেন, 5,50,000 স্বর্ণ মুদ্রা। অনন্তর দাম শুনে সবাই অরেন্দ্রর দিকে তাকালো। সবাই ভাবলো অরেন্দ্র আরো দাম হাঁকাবেন, কিন্তু অরেন্দ্র অনন্তকে দেখে একটু হাসলেন শুধু। অরেন্দ্রর হাসি দেখে অনন্ত বুঝে গেল আগের নিলামে সে যে দাম বাড়িয়েছিল সেটার প্রতিশোধ নিল অরেন্দ্র। অরেন্দ্র এবার হাসতে হাসতে অনন্তকে বললেন, অনন্ত দলের দলপতি অনন্ত, তোমাকে অনেক শুভেচ্ছা। এখন তুমি ক্লাস 2 এর হাই লেভেল বিদ্যা হ্যারিকেন চ্যান্টের মালিক। অরেন্দ্রের মুখে এই শুভেচ্ছা বার্তা শুনে অনন্ত রাগে পাগল হয়ে গেলেন। তিনি নিজেও একটু আগে অরেন্দ্রর সাথে এটাই করেছেন, অথচ এবার নিজের হার মেনে নিতে কষ্ট হচ্ছে। শুভেচ্ছার জবাবে অনন্ত বললেন, অরেন্দ্র, তোমার এই আচরণ সারা জীবন মনে থাকবে। সময় এলে ঠিক এর জবাব দেব আমি তোমাকে, একটু অপেক্ষা করো। এ কথা বলে অনন্ত সৌরিনীর দিকে চিৎকার করে বলল, নিলাম কি শেষ হলো, নাকি আরো দাম হাঁকাবে কেউ? নিলামের দাম বেড়ে যাওয়ায় অনন্ত রাগে ফুঁসে উঠলেন, কিন্তু তাতে সৌরিনীর কিছুই যায় আসে না। তারপর আগের মতন কাঠের হাতুড়ি দিয়ে টেবিলে ঠক ঠক করে বলল, অনন্ত দলের দলপতি ধ্রুপদ অনন্ত এখন হ্যারিকেন চ্যান্টের মালিক। তাকে অনেক অভিনন্দন। বিক্রমের বাবা অরেন্দ্র একটু বেশি স্বর্ণ মুদ্রা দিয়ে অমৃতধারা কিনতে হলো বলে বিরক্ত হচ্ছেন, তবু অনন্তকে দিয়ে চূড়ান্ত দামে হ্যারিকেন চ্যান্ট কিনিয়ে তিনি বেশ শান্তি পেলেন। নিলাম শেষ হওয়ার পরে বিক্রম আবার পরীক্ষা নিরীক্ষা কক্ষতে গিয়ে অপেক্ষা করতে লাগলো। বিক্রম টের পেল 2-3 জন লোক এই ঘরে ঢুকছে। সে তাড়াতাড়ি নিজের চেহারার মুখোশ আর ছদ্মবেশ ঠিক করে নিল। এবার কেউ খিলখিল করে হাসতে হাসতে বিক্রমকে জিজ্ঞেস করলো, আপনি অমৃতধারার মালিক? আপনাকে আগে তো কখনো মেসিডোরিয়া শহরে দেখিনি। বিক্রম পেছনে ফেরার আগে দেখে নিল তার মুখোশ ঠিকঠাক আছে কিনা। সে পিছনে ফিরে দেখলো চোখ ধাঁধিয়ে দেওয়া লাল রঙের জামা পরা সৌরিনী, অর্থাৎ এতক্ষণ যে নিলাম পরিচালনা করছিল, সে বিক্রমের সাথে কথা বলছে। বিক্রম সৌরিনীর রূপের জাদুতে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে। এমন সময় আংটির ভিতর থেকে বিদুর বলে উঠলেন, আমরা এখানে একটা কাজ করতে এসেছি, ভুলে গেলে?
সৌরিনীকে হাঁ করে দেখা শেষ হয়ে গিয়ে থাকলে দয়া করে এবার কাজের কথা বলা যাক। বিদুরের কথা শুনে বিক্রম সৌরিনীর প্রশ্নে মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। মুখোশ পরা বিক্রমের কণ্ঠ হিসেবে বিদুর বললেন, হ্যাঁ, আমি অমৃতধারার মালিক। আপনার সাহায্যেই অমৃতধারা এত ভালোভাবে নিলাম হয়েছে, সেই জন্য মন থেকে আপনাকে ধন্যবাদ জানাই। এবার স্বর্ণমুদ্রার ব্যাপারে কথা বলি চলুন। বিক্রমের কথা শুনে সৌরিনী অবাক হয়ে গেল। সবাই বলে সৌরিনীর রূপে কোনো জাদু শক্তি আছে। সাধারণত তার রূপের মোহে সবাই কথা বলতে ভুলে যায়, কিন্তু এই ছদ্মবেশীর উপর তো তার রূপের কোনো প্রভাবই পড়ছে না। এটা সৌরিনীকে সত্যি অবাক করলো। সৌরিনী আবার মুচকি হেসে বলল, স্বর্ণমুদ্রা নিয়ে চিন্তা করবেন না, আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অমৃতধারার ব্যাপারে কিছু কাগজ, দলিল ইত্যাদি বানানো বাকি আছে। মুখোশে ঢাকা বিক্রমকে দেখা সৌরিনী বারবার ভাবল, কে ইনি, কোথা থেকে এসেছেন, আর মুখে মুখোশ লাগিয়ে রেখেছে কেন? চেষ্টা করেও সৌরিনী বিক্রমের ব্যাপারে কিচ্ছু জানতে পারল না, তাই সোজাসুজি জিজ্ঞেস করলো, আমি আজ পর্যন্ত এরকম কোনো বৈদ্যকে দেখিনি যার নিজের কোনো পরিচয় নেই। আপনার নাম কি, কোথা থেকে এসেছেন? সৌরিনীর আচমকা প্রশ্ন শুনে বিক্রম একটু ঘাবড়ে গেল, কিন্তু নিজেকে সামলে নিয়ে একটু রাগী আওয়াজে বললেন, আমি স্বর্ণমুদ্রার জন্য যেচে এখানে এসেছি মানে এই নয় যে এখানে আমার পরিচয়, ঠিকুজি, কুষ্টি সব খুলে বসে যেতে হবে। দরবার নিলাম ঘরে তো যে কেউ আসতে পারে, তার জন্য কি তাকে পরিচয়পত্র দিতে হবে? বিক্রমের কথা শুনে সৌরিনী বুঝে গেল এ নিজের ব্যাপারে কিছুই বলতে চায় না। সৌরিনী এবার শান্ত গলায় বলল, কোনো ব্যাপার না, আমি তো শুধু আপনার নাম জানতে চাইছিলাম। আপনি না বলতে চাইলে কোনো সমস্যা নেই, আমি আপনাকে জোর করব না। সৌরিনীর সাথে এইরকম অহেতুক বাজে ব্যবহার করে বিক্রমের খারাপ লাগলো। কে জানতো ভবিষ্যতে একদিন বিক্রমের এই সৌরিনীর সাহায্যের ভীষণ দরকার পড়বে। সৌরিনীর কি কিছু সন্দেহ হচ্ছে বিক্রমকে নিয়ে? বিক্রম কি তার ফাঁদে পা দেবে? এমন কি বিপদে বিক্রম পড়বে এরপর যে সৌরিনীকে প্রয়োজন হবে?